আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের। আজকের এই ক্লাসে আমি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি এই চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যেন আমার এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পৃথিবীর জন্মলগ্ন থেকেই জীবজগৎ বৈচিত্র্যময়। এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 87 লক্ষ প্রজাতির জীব বাস করে। শুধু তাই নয়, প্রায় প্রতিদিন নতুন নতুন জীব আবিষ্কৃত হচ্ছে। তো মাথায় রাখো যে পৃথিবীতে বর্তমানে প্রায় 87 লক্ষ প্রজাতির জীব বাস করে। এই ইনফরমেশনটা মাথায় রাখো। নানা ধরনের জীবের বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে জীবজগতের বৈচিত্র্য দেখা যায়। আবার সকল জীব নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য একে অপরের উপর নির্ভরশীল, তাই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই জীবজগতের অবদান অসীম। এখন এখানে একটা শব্দ আছে বৈচিত্র্য। এই বৈচিত্র্য মানে কি? বৈচিত্র্য মানে হচ্ছে বিভিন্নতা। যখন হরেক রকম জিনিস আসে, হরেক রকম জীবজন্তু আসে, তখন সেটা কি সৃষ্টি করে? বৈচিত্র্য সৃষ্টি করে। যদি শুধুমাত্র এরকম হতো যে এক ধরনের জীব পাওয়া যাচ্ছে, যে পৃথিবীতে শুধুমাত্র যে কোনো একটা জীব আছে, ধরো জাস্ট গরু আছে, তাইলে কিন্তু বৈচিত্র্য থাকতো না। যেহেতু পৃথিবীতে এই 87 লক্ষ প্রজাতির জীব রয়েছে, সেহেতু বলা যায় যে পৃথিবীতে এই জীব জগতের বৈচিত্র্য রয়েছে। আর দেখো, একটা জীব কিন্তু আরেকটার উপর নির্ভরশীল। যেমন তুমি যদি জঙ্গলের দিকে লক্ষ্য করো, জঙ্গলে যে গরু রয়েছে, জঙ্গলে যে হরিণ রয়েছে, তাদের উপর কিন্তু বাঘ সিংহ এরা নির্ভরশীল। আবার জঙ্গলে যে ঘাস রয়েছে, ঘাসও কিন্তু একটা জীব। এই ঘাসের উপর কিন্তু এই গরু এবং হরিণ এরা এরা নির্ভরশীল। দেখো, একটার সাথে আরেকটা নির্ভরশীল। এখন এসব জীবে রয়েছে নানান ধরনের ভিন্নতা। এদের গঠন ভিন্ন, আবাসস্থল ভিন্ন। কি বলছে যে এই সকল জীবে রয়েছে ভিন্নতা, মানে একটা জীব আর একটা জীবের সাথে মিলে না, এক একটা এক এক রকম। আবার এদের গঠনও ভিন্ন। যেরকম পাখির 2 পা, এরপর গরুর 4 পা। এদের আবাসস্থল ভিন্ন। দেখো, কেউ থাকে পানিতে, কেউ থাকে ডাঙায়, কেউ থাকে গাছে। আবার কেউ উপকারী, কেউ আবার অপকারী। এই কারণে জীবজগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমাদের সসংবদ্ধ ধারণা থাকা প্রয়োজন। বিজ্ঞানীরা এই বিশাল সংখ্যক জীবের শত শত বৎসর থেকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করে যাচ্ছেন। সঠিকভাবে শ্রেণীবিন্যাস করা থাকলে তার সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে স্বল্প পরিশ্রমে ও কম সময়ে পৃথিবীর সকল প্রজাতি সম্পর্কে জানা সম্ভব। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে যে এই শ্রেণীবিন্যাস কেন করব? সেটার উত্তর হচ্ছে, যদি এই শ্রেণীবিন্যাস করা থাকে, এই সঠিকভাবে শ্রেণীবিন্যাস করা থাকলে তার সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে স্বল্প পরিশ্রমে ও কম সময়ে পৃথিবীর সকল প্রজাতি সম্পর্কে জানা সম্ভব। যেমন তুমি যদি একটা গরু সম্পর্কে জানো, তাহলে তুমি পৃথিবীর সব গরু সম্পর্কে জানবা না। তুমি যদি একটা মানুষ সম্পর্কে জানো, তাহলে কিন্তু তুমি পৃথিবীর সব মানুষ সম্পর্কে জানতেছো। যে একটা মানুষ সম্পর্কে জানো যে মানুষের 2টা পা থাকে, মানুষের 2টা চোখ থাকে, 2টা হাত থাকে, মানে সব মানুষের একই ধরনের বৈশিষ্ট্য। এই জন্য তুমি যদি একটা মানুষের বৈশিষ্ট্য জানো, তুমি সব মানুষের বৈশিষ্ট্য জানবা। তুমি যদি একটা গরুর বৈশিষ্ট্য জানো, তুমি সব গরুর বৈশিষ্ট্য জানবা। এই জন্য এই শ্রেণীবিন্যাসের খুবই প্রয়োজন। নতুন প্রজাতি শনাক্ত করতেও শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। শুধু তাই নয়, বিভিন্ন জীবের ভেতর পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য এবং উপাত্ত পাওয়া যায়, এবং ধীরে ধীরে তাদের মাঝে যে পরিবর্তন ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো শিক্ষার্থীরা, এটা গেল হচ্ছে এই জীবের শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা, বা আমরা জীবের শ্রেণীবিন্যাস কেন করব। তো তোমাদেরকে যদি এটা খুব ছোট্ট করে বলতে বলে যে আমরা জীবের শ্রেণীবিন্যাস কেন করবো বা এর প্রয়োজনীয়তা কি, তোমরা বলবা বর্তমানে পৃথিবীতে প্রায় 87 লক্ষ প্রজাতির জীব রয়েছে। এখন প্রত্যেকটা জীবকে আলাদা আলাদা ভাবে জানা সম্ভব নয়। এই জন্য যদি আমরা কোন একটা প্রজাতির সম্পর্কে জানি, যে কোন একটা প্রজাতি, ধরো যদি আমরা উদ্ভিদ সম্পর্কে জানি, যদি আমরা প্রাণী সম্পর্কে জানি, যদি আমরা ভাইরাস বা ব্যাকটেরিয়া সম্পর্কে জানি, যে আমরা যদি একটা জিনিস সম্পর্কে জানি, তাহলে আমরা ওই ধরনের সকল বিষয় সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এই জন্য আসলে এই জীবের শ্রেণীবিন্যাসটা খুবই দরকারি। এরপরে দেখো, এখন এই শ্রেণীবিন্যাস কিভাবে ভাগ করা হয়েছে। মানে শুরুতেই তো পুরো একবারে শ্রেণীবিন্যাস হয়ে যায় না। এখন যেটা হয়েছে, একবারে শুরুতে দেখো, একসময় ধারণা করা হতো পৃথিবীর জীবকুল উদ্ভিদ ও প্রাণী এই 2 রাজত্বে বিভক্ত। এটা হচ্ছে একসময় ধারণা করা হতো। এরপর দেখো, কিন্তু যতই বিজ্ঞানের উন্নতি হতে থাকে, বিজ্ঞানীরা ধীরে ধীরে অনুভব করতে শুরু করেন যে ছত্রাক উদ্ভিদ থেকে যথেষ্ট ভিন্ন। প্রথমে কি ভাবছে? প্রথমে ভাবছে উদ্ভিদ এবং প্রাণী এই 2টা রাজত্ব আছে পৃথিবীতে জীবের মধ্যে, মানে যারা জীব হয় সে উদ্ভিদ, নয় সে প্রাণী। এটা হচ্ছে প্রথম ভাবতো মানুষ। এরপর দেখলো ছত্রাক উদ্ভিদ থেকে ভিন্ন,
এর মাঝে ক্লোরোফিল নেই। সেক্ষেত্রে ক্লোরোফিল কি? ক্লোরোফিল হচ্ছে গাছের পাতায় থাকে, এই ক্লোরোফিলের জন্যই গাছের পাতা সবুজ হয়। এখন দেখো, উদ্ভিদের মতো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তাই ছত্রাককে বিজ্ঞান একটি আলাদা রাজ্যে অন্তর্ভুক্ত করলো। তো দেখো, প্রথমে ছিল উদ্ভিদ এবং প্রাণী, এরপর দেখলো ছত্রাকে ক্লোরোফিলও নাই এবং ছত্রাক নিজের খাবারও তৈরি করতে পারে না। এরপর ছত্রাককে বললো এ নতুন একটা রাজ্যের অধিবাসী। এরপর কি হলো? এরপর অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর অণুজীবের একটা বিশাল জগৎ আবিষ্কার হলো এবং কোষের গঠন সম্পর্কে জানতে পারলো। অণুজীব কারা? অণুজীব হচ্ছে যাদেরকে অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা লাগে, মানে যাদেরকে খালি চোখে দেখা যায় না। এ দেখো, এখানে অণুবীক্ষণ, এখানে অণু। এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যেসব জীব দেখা যায় তাদেরকে অণুজীব বলা হয়, মানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জীব যাদের খালি চোখে দেখা যায় না। এখন যে সময় অণুবীক্ষণ যন্ত্র ছিল না সেই সময় তো ওদেরকে দেখা যেত না, কারণ ওদেরকে তো খালি চোখে দেখা যায় না। আর এরপর অণুবীক্ষণ যন্ত্র হওয়ার পর আমরা আবার এই কোষের গঠন সম্পর্কে জানতে পারলাম। এরপর দেখো, তাই এককোষী জীবের জন্য একটি রাজ্যের প্রয়োজন হলো। প্রথমে ছিল উদ্ভিদ প্রাণী, তারপর ছত্রাক আসলো, তারপর অণুবীক্ষণ যন্ত্র হওয়ার পর এককোষী জীব আসলো। কিন্তু বিজ্ঞানীরা দেখলেন এককোষী জীবের মাঝেও কোষের গঠনের উপর নির্ভর করে দুটি সুস্পষ্ট ভাগ রয়েছে। মানে এককোষী জীব আসার পর দেখলো আরো ভাগ, যে এককোষী জীবের ভিতরেও আবার দুটা, মানে এককোষী জীবের ভিতরে আবার ভাগ আছে। তাহলে দেখো, এককোষী জীবের কিভাবে ভাগ করে? একটি প্রোক্যারিওট, এটা হচ্ছে জীবকোষের অগঠিত নিউক্লিয়াস। প্রোক্যারিওট কারা? মানে যেই সকল, আমরা এখন এককোষী জীবকে ভাগ করতেছি যাদের মধ্যে একটা মাত্র কোষ আছে, সেই একটা কোষের জীবদের যদি আমরা ভাগ করি, এক ধরনের জীব আছে যাদের মধ্যে অগঠিত নিউক্লিয়াস রয়েছে, এদেরকে বলা হয় প্রোক্যারিওট। প্রোক্যারিওট কারা? যাদের কোষে একটা মাত্র অগঠিত নিউক্লিয়াস আছে। আর ইউক্যারিওট কারা? ইউক্যারিওট হচ্ছে যে সকল জীবকোষে সুগঠিত নিউক্লিয়াস আছে কিন্তু এককোষীকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রোক্যারিওট, যারা হচ্ছে অগঠিত নিউক্লিয়াস রয়েছে যাদের, অন্যটা হচ্ছে ইউক্যারিওট, যাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে। বুঝতে পারছো? এখন এই অংশটা কথা বলা হচ্ছে এমন জীবদের নিয়ে যাদের একটাই কোষ আছে। দেখো, উদ্ভিদ এটা কিন্তু বহুকোষী, উদ্ভিদে অনেক কোষ আছে। এরপর প্রাণী, এরাও কিন্তু বহুকোষী, এদের কিন্তু অনেক কোষ আছে। ছত্রাক, এদেরও কিন্তু অনেক কোষ আছে। যখন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো তখন আসলে এককোষী জীব দেখা গেল। এককোষী জীব কিন্তু এই আগে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরে দেখা গেছে। যখন দেখা গেল যে এই যখন এককোষী জীব আবিষ্কার হয়েছে তখন কিন্তু আবার এই কোষও দেখা গেছে, মানে কোষের গঠনও দেখা গেছে, কারণ তখন আমরা ইচ্ছা মতো জুম করতে পারতেছি। এখন এককোষী জীবরে যখন আবার ভাগ করলো তখন দেখলো এককোষী জীবের নিউক্লিয়াস এই অগঠিত, মানে পুরোপুরি হয় নাই, মানে আংশিক হয়েছে, আংশিক হয় নাই। আবার একটা দেখা গেল পুরোপুরি হয়েছে। তাহলে যেটা আংশিক হয়েছে সেটা হচ্ছে প্রোক্যারিওট, আর যেটার পুরোপুরি হয়েছে সেটা হচ্ছে ইউক্যারিওট। এখন এই প্রোক্যারিওটের নাম দিল মোনেরা এবং এই ইউক্যারিওটের নাম দিল প্রোটিস্টা। মোনেরা কারা? মোনেরা হচ্ছে প্রোক্যারিওট, যাদের অগঠিত নিউক্লিয়াস রয়েছে। আর প্রোটিস্টা কারা? প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওট, যাদের জীবকোষে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। বুঝতে পারছো এই মোনেরা কারা? এই মোনেরা কারা আর এই প্রোটিস্টা কারা? এই মোনেরা হচ্ছে প্রোক্যারিওট, যাদের অগঠিত নিউক্লিয়াস রয়েছে, আর প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওট, যাদের হচ্ছে জীবদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। এখানে কিন্তু থেমে নাই, এরপর আরো হয়েছে দেখো। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন মোনেরা রাজ্যের প্রোক্যারিওট এককোষী জীবের প্রাণীদের মাঝে আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়া নামে দুটি সুস্পষ্ট বিভাজন আছে, তারা এক রাজ্যের অন্তর্ভুক্ত হতে পারে না। এই যে এই ভাগটা কাদের করছে? এদের করছে হচ্ছে মোনেরা কারা? এটা হচ্ছে প্রোক্যারিওট, যাদের জীবদেহে অগঠিত নিউক্লিয়াস রয়েছে। এই প্রোটিস্টাকে কিন্তু আর ভাগ করে না, প্রোটিস্টা কিন্তু রয়েছে। যে সকল এককোষী জীবদেহে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে তাদেরকে কিন্তু কোনো ভাগ করা হয়নি, কিন্তু এই প্রোক্যারিওট মানে যাদের জীবদেহে অগঠিত নিউক্লিয়াস রয়েছে তাদেরকে কিন্তু পরে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া এবং আরেকটা হচ্ছে ইউব্যাকটেরিয়া। তাই বর্তমানে মনেরার পরিবর্তে আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়া নামে দুটি ভিন্ন রাজ্যের কথা বলা হয়েছে। এই যে যতটুকু দেখছো না, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসের, মানে জীবকে কতগুলো রাজ্যে বিভক্ত করছে। এইখান থেকে এই পর্যন্ত পড়লে তোমরা মানে তোমরা একবার সিরিয়ালি পড়বা এখান থেকে এই পর্যন্ত। তোমাদের বইতে যেভাবে দিয়ে আছে আমি তোমাদের সেভাবে না পড়িয়ে এভাবে পড়ালাম, কারণ আমার মনে হয়েছে এইভাবে যদি পড়াই তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, কাজেই জীব জগতে সব মিলিয়ে প্রাণী, উদ্ভিদ, ছত্রাক, প্রোটিস্টা, ইউব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া এই 6টি রাজ্যে ভাগ করা হলে সকল জীবকে একটি নির্দিষ্ট শ্রেণীভুক্ত করা সম্ভব। বুঝছো? এখান থেকে প্রথমে কি করেছিল? প্রথমে করেছিল উদ্ভিদ প্রাণী, এরপর আসলো ছত্রাকের পর আসলো এককোষী জীব,
ঠিক আছে। এখন এককোষী জীবকে আবার দুই ভাগে ভাগ করলো, একটা হচ্ছে প্রোক্যারিওট, একটা হচ্ছে ইউক্যারিওট। এই প্রোক্যারিওটকে বলা হয় মোনেরা, এই প্রোক্যারিওটকে কি বলা হয়, একে বলা হয় মোনেরা, এবং ইউক্যারিওটকে কি বলা হয়, ইউক্যারিওটকে বলা হয় প্রোটিস্টা। এবং এই প্রোক্যারিওট বা মোনেরাকে ভাগ করছে আবার আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া, এই দুই ভাগে। তো এগুলো করার পর দেখো আমাদের যে জীবজগৎ সব মিলিয়ে যে 6টি রাজ্যে ভাগ করা হয় তারা হচ্ছে প্রাণী, উদ্ভিদ, ছত্রাক, প্রোটিস্টা, ইউব্যাকটেরিয়া এবং আর্কিব্যাকটেরিয়া। তোমরা এই 6টাকে সুন্দর করে মুখস্থ করবা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগছে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।